নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, চারপাশে যা কিছু আছে সবকিছু শুভ হোক, শুভ হোক। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 6ই আশ্বিন 1431, ইংরেজির 23শে সেপ্টেম্বর 2024, সোমবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 5:29, সূর্যাস্তের সময় বিকেল 5:31। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। শেষ রাত্রি 4:23 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। একটি তো শরণাগত সৌমিত্র পরিবার, সেখানকার যারা সদস্য তারা ওখানে চিঠি লিখতে পারেন, SG লিখবেন গোড়ায়, চিঠির গোড়ায়। আর আরেকটা নাম্বার হচ্ছে 9123615431, এই নাম্বারে, কিন্তু ওই চিঠির গোড়ায় SG এইটা লিখতে হবে। তো এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলে নি। আজকের অনুষ্ঠানে প্রথমে হচ্ছে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, যে বিষয়টা হচ্ছে সাপের জিভ কেন চেরা হয়। না, এর নিশ্চয়ই বৈজ্ঞানিক কোনো কারণ আছে, নিশ্চয়ই আছে, সে বিজ্ঞানের লোকেরা বলবেন। কিন্তু আমরা যারা পুরাণ চিরন্তন নিয়ে মাথা ঘামাচ্ছি, আপাতত পুরাণ চিরন্তন নিয়ে তার মধ্যে রয়েছি, তারা পুরাণের গল্পে সাপের জিভ কেন চেরা হয় তাই নিয়ে কথা বলতে বসেছি। তো সেখানে ওই কদ্রু আর বিনতা, দুই বোন, তারা দক্ষ রাজার কন্যা, তারা মুনি কশ্যপের স্ত্রী। কশ্যপ বর দিয়েছেন, তোমরা কিরকম সন্তান চাও বলো। তো কদ্রু বলেছেন, আমার 1000টা শক্তিশালী সন্তান চাই। 1000টা ডিম হয়েছে, সেখান থেকে 1000টা সাপ জন্মেছে, তারা খুব শক্তিশালী, তাদের সবাই ভয় পায়। আর বিনতা 2টি শক্তিশালী সন্তান চেয়েছে, কিন্তু সেই ডিম ফুটে কিছুতেই বাচ্চা হয় না। তখন বিনতা ধৈর্য রক্ষা করতে না পেরে ডিম ভেঙে ফেলেছে। একটা ডিম ভেতর থেকে অরুণ বেরিয়ে এসেছে, কিন্তু সে অসম্পূর্ণ। তাই নিয়ে সে অভিযোগ করছে তার মায়ের কাছে। এই পর্যন্ত আমরা বলেছিলাম, তারপর থেকে আবার গল্প শুরু করব। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত, দারুণ লেখা, খুব ভালো লেখা, খুব তার পাণ্ডিত্য, তার বিদ্যাবত্তা, এই সমস্ত কিছু বেরিয়ে আসছে ওই লেখার থেকে। তো সেই বৌদ্ধ ভারত প্রবন্ধটি খানিকটা অংশ পড়ে শোনাবো আপনাদের। তারপরে চলে যাব কথা অমৃত থেকে পাঠ এই পর্বে, অতঃপর আপনাদের চিঠি, এবং শেষে বাইরে দূরে। আমরা তো এখন আছি সেই কাশ্মীরে, কাটরার কাছে বৈষ্ণোদেবী মন্দিরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুরু হয়েছে। এবারে পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। অনুষ্ঠান পরিচিতিতে যা বলছিলাম, এবং বলা বাহুল্য সেই শনিবারে যা বলেছি আপনাদের, যে অরুণ তো বেরিয়ে এসেছেন, অরুণের পুরো শরীরের গঠন সম্পূর্ণই হয়নি। তো মায়ের উপর সে খুব রেগে গেছে, বলছে, এটা তুমি কি করলে? আরে আমার শরীর তো এখনো সম্পূর্ণ হয়নি, আমি তো পঙ্গু হয়ে জন্মালাম, তোমার একটা ভুল, একটা অধৈর্যপনা, তার জন্য আমাকে পঙ্গু হয়ে থাকতে হবে সমস্ত জীবন। তো বিনতার তো খুব অনুতাপ হয়েছে, সত্যি সত্যি আমার দোষেই তো, মানে আর কাউকে তো দোষ দেবার কোনো উপায় নেই। অধৈর্য না হলেই পারতাম তো, আরো একটু অপেক্ষা করে দেখতে পারতাম। এই অধৈর্য হলে যে কি বিপদ হয়, এর অনেকগুলো উদাহরণ কিন্তু পুরাণের মধ্যে রয়েছে, তাই না? এই মানে কথায় কথায় আমার মনে পড়ে গেল এক্ষুনি, যে এই জগন্নাথ দেবের মূর্তি যে এইরকম বিশ্বকর্মা মূর্তি তৈরি করছেন, রাজা
অধৈর্য হয়ে বললো, ধর কবে মূর্তি তৈরি হবে তার ঠিক নেই। দরজা খুলে দেখলেন কেউ কিচ্ছু নেই, ওই রকম অর্ধ সমাপ্ত জগন্নাথের মূর্তি। অর্থাৎ ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যে কাজটা করবার জন্য যতটা সময় লাগবে তা তো তুমি জানো না, কাজে ধৈর্য ধরো। এইটা পুরাণের শিক্ষা, বারবার এই শিক্ষা দিয়েছেন আমাদের যে প্রাচীন শাস্ত্রজ্ঞ মানুষেরা, পুরাণ রচয়িতারা। তো বিনতে বলছেন, আমি তো বুঝতে পারিনি আসলে কদ্রুর ছেলেরা সবসময় চোখের সামনে হেসে খেলে বেড়ায় দেখে আমি আর স্থির থাকতে পারিনি বাবা। তো অরুণ বলছে, কদ্রুর প্রতি হিংসে করে তুমি আমার সর্বনাশ করে দিলে? সে তো তোমার নিজের বোন, তাকে এত হিংসে? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি কদ্রু আর তার ছেলেদের দাসী হয়ে থাকবে। এইটা মানে সন্তান তার মাকে এইভাবে অভিশাপ দিচ্ছে। তো বিনতা তো একবারে হাহাকার করে উঠেছে, বলছে আমি কি ভুল করলাম, কি ভুল করলাম? সমস্ত জীবন এখন দাসী হয়ে কাটাতে হবে, এমন অভিশাপ দিস না বাবা। তরুণ ওই মায়ের হাহাকার, মাই তো যাই হোক না কেন একটু শান্ত হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, হয়ে বলছে, কিন্তু অন্য ডিমটা আবার তাড়াহুড়ো করে আগে ভাগে ভেঙে ফেলো না। আরো 500 বছর পরে ওটার থেকে জন্ম নেবে আমার ভাই, তার নাম হবে গরুড়। সে তোমাকে দাসত্ব থেকে মুক্ত করবে, কিন্তু তোমাকে দাসী হতেই হবে। অভিশাপ যখন একবার দিয়েছি, সে অভিশাপ তো ফেরানো যাবে না। তো এসব বলে আর হু 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 করে লাল রঙের দেহ তাই নিয়ে অরুণ চলল সূর্যের কাছে। সেখানে গিয়ে সূর্যের 7 ঘোড়ায় টানা রথের সারথি হলো সে। এই যে ভোরবেলার যে সূর্য আমাদের দেখা হয় না, তার কারণ সেই সময়টা আমরা শরণাগত শুনি বা বলি। কিন্তু এই ভোরবেলা সূর্য কখনো সখনো হয়তো দেখেছেন, কলকাতা শহরে বসে দেখা সম্ভবও নয় হয়তো, হয়তো কিংবা একটু মফস্বল শহরেও সম্ভব নয়, কিন্তু একটু গ্রামের দিকে যদি যান, বিশাল বিস্তৃত মাঠ, সেই মাঠের ওপারে, বা ধরুন আমি যদি বলি সমুদ্র সবচেয়ে ভালো, সমুদ্রের ওপার থেকে যে সূর্য উঠলো, টকটকে লাল তার রং, আমরা অরুণ বলি, অরুণ বর্ণ। তো সেই অরুণ হচ্ছেন এই। গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, শুনছেন পুরাণ চিরন্তন। শুরু করছি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই অরুণ হচ্ছেন সূর্যদেবের সারথি। প্রথম ওই যে লাল টকটকে সূর্যটা উঠে, ও হচ্ছে সূর্যদেবের সারথি, তাকেই তো প্রথম দেখা যায়। তারপর সূর্যদেব আসেন, মানে যিনি এই গল্পটা তৈরি করেছেন তিনি কি অসামান্য কবিত্বের অধিকারী, সেইটা আপনারা একবার কল্পনা করে দেখুন। তো যাই হোক, এরকম একটা অভিশাপ পেলেন যে গরুড় উদ্ধার করবেন, সে না হয় বোঝা গেল পরের যে পুত্র সে উদ্ধার করবে, এবং 500 বছর ধরে অপেক্ষা করতে হবে, 500 বছর ধরে দাসী হয়ে থাকতে হবে। দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করা, অপেক্ষা করা, অপেক্ষা করা। তো একদিন কদ্রু আর বিনতা দুই বোনে আড্ডা হচ্ছে, গল্পগুজব হচ্ছে। তো কথা বলতে বলতে, হাসতে হাসতে হঠাৎ সামনে দিয়ে ইন্দ্রের ঘোড়া উচ্চৈঃশ্রবা সে চলে গেল। তা কদ্রু, যেরকম হয় না খেলার ছলে, কদ্রু বলল, এই বিনতা বলতো উচ্চৈঃশ্রবার গায়ের রং কি? তো বিনতা বলল, গায়ের রং সাদা, ধবধবে সাদা। তো কদ্রু বলল, সাদা তো নয়, একেবারেই সাদা নয়, পুরোটা ঠিক করে দেখিসনি, শরীরটা পুরো সাদা কিন্তু লেজটা কালো। তো বিনোদ বলল, যা কি বলিস তার ঠিক নেই, তোর মাথাটা গেছে, বেশি বেশি দেখছিস নাকি? হ্যাঁ, কালো রঙের লেজ আবার কোত্থেকে দেখলি? তো কদ্রু বলল যে, আরে আমি বলছি কালো, এ বলে আমি বলছি সাদা। তো কদ্রু বলল, আচ্ছা বেশ ঠিক আছে, বাজি হোক, হোক বাজি হোক, আমি রাজি। কদ্রু বলল, যদি তুই বাজি জিতিস আমি 500 বছর তোর দাসী হয়ে থাকবো,
আর আমি যদি জিতি তুই 500 বছর আমার দাসী হয়ে থাকবি। রাজি? বিনত ভুলে গেছে অরুণ যে এই অভিশাপটা দিয়েছিল যে তোমাকে 500 বছর কদ্রুর দাসী হয়ে থাকতে হবে, কদ্রুর এই কথাতে বিনতার মনে পড়ল না। এরকম করেই মানুষের বিস্মরণ হয়ে যায় আর কি। তো বিনত বলল, হ্যাঁ রাজি, আমার কোনো আপত্তি নেই, আমি জিতবো। আর উচ্চ ইস্রাবার লেজের রং তো তার শরীরের মতোই সাদা, কাজে বিনতা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলল যে কোনো চিন্তা নেই, ঠিক আছে, বাজি লড়লাম। বাজির ফলটা কি হলো সেটা আজকে থাক, আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন শেষ করছি আজকের মতো। এরপর বৌদ্ধ ভারত, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত, শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। কিন্তু কালক্রমে অবস্থার পরিবর্তন হলো। বিশাল মন্দির ও স্তূপাদি বুদ্ধের স্মৃতিচিহ্ন রূপে নির্মিত হলো। বৌদ্ধরাই মূর্তি পূজা প্রচলিত করলো, অথচ তার পূর্বে মূর্তি পূজার বিষয়ে মানুষের জানাই ছিল না। বুদ্ধের নানা অবস্থার মূর্তি, ভোগ নিবেদন, উপাসনা সবই এসে গেল এবং সংঘের প্রসারের সঙ্গে সঙ্গে এসবের জটিলতাও বর্ধিত হতে লাগলো। ক্রমে বৌদ্ধ মঠগুলি প্রচুর ধনসম্পদের অধিকারী হলো, আর পতনের বীজও উপ্ত হলো সেই সঙ্গে। সন্ন্যাস যদি অল্প সংখ্যক যোগ্য অধিকারীর মধ্যে সীমাবদ্ধ থাকে তবে সেটি ভালো, কিন্তু যখন সেই সন্ন্যাস এমনভাবে প্রচারিত হতে থাকে যে কোনো পুরুষ বা নারী সামান্য আগ্রহ বা অনুপ্রেরণা বশেই সমাজ ও সংসার ত্যাগ করে সেটি গ্রহণ করতে শুরু করে, তখনই বিপদ। যখন দেখা গেল সারা ভারতবর্ষ জুড়ে অনেক মঠ বা আশ্রম গড়ে উঠেছে এবং এক একটিতে শত সহস্র সন্ন্যাসী বাস করছে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 20,000 পর্যন্ত ভিক্ষু একই মঠ বাড়িতে বাস করছে, বিরাট বিশাল সব পাকা মঠ বা আশ্রমের বাড়ি, অবশ্য জ্ঞান ও চর্চার কেন্দ্ররূপেই সেগুলি পরিচালিত, তখনই যথার্থ বিপদের কাল। কারণ জাতীয় জীবনস্রোত তখনই ব্যাহত হয়। সৎ গৃহীর অভাবে সৎ পুত্রকন্যা আর সমাজে তখন যথেষ্ট সংখ্যায় জন্মগ্রহণ করত না। সবল ও শক্তিমানগণ চলে গেল সমাজের বাইরে, আর দুর্বলের সংখ্যাধিক্য ঘটল সমাজে। ফলে শক্তি ও বীর্যের অভাবেই জাতি ক্ষয়িষ্ণু হয়ে গেল। এবার বিচিত্র বৌদ্ধ সংঘের কথা কিছু বলবো। বিরাট ছিল সে সংঘ, তবে চিন্তা এবং মতবাদ এক কথা, বাস্তব ভূমিতে তার প্রয়োগ সম্পূর্ণ অন্য কথা। অহিংসা, মৈত্রী এসব তত্ত্ব হিসেবে উত্তম, কিন্তু আমরা সবাই যদি সত্যি সত্যি অহিংস নীতি অবলম্বন করে কর্মক্ষেত্রে গিয়ে দণ্ডায়মান হই, তাহলে এ নগরের আর কিছু অবশিষ্ট থাকবে না। অর্থাৎ তত্ত্ব হিসাবে ঠিক হলেও বাস্তব ক্ষেত্রে তার সার্থক প্রয়োগের পথ কেউ নির্ধারণ করতে সক্ষম হয়নি। আরো একটি কথা, সেটি বর্ণ বিচার সম্পর্কে। রক্তের বিশুদ্ধতার দিক থেকে বর্ণ বিচারেরও কিছুটা অর্থ আছে। বংশক্রমিকতা অনস্বীকার্য। এদিক থেকে নিগ্রো কিংবা রেড ইন্ডিয়ানদের সঙ্গে আপনারা নিজেরা কেন রক্ত সম্পর্ক স্থাপন করতে চান না সেটা হয়তো উপলব্ধি করতে পারবেন। প্রকৃতি এর প্রতিকূল হয়ে থাকে। প্রকৃতির প্রতিবন্ধকতা হেতুই এরূপ রক্তের সংমিশ্রণ ঘটতে পারে না। কোনো অদৃশ্য শক্তি যেন এইভাবে বিভিন্ন জাতিকে রক্ষা করে থাকে। বস্তুত এইটি আর্যদের বর্ণ বিভাগ। তার অর্থ এ নয় যে নিম্ন বর্ণের লোকেরা উচ্চ বর্ণদের সমপর্যায়ের নয়, কিংবা বিশেষ বিশেষ সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত থাকবে। তবে এটা আমরা জানি যে রক্তের অবাধ মিশ্রণে জাতির অবনতি হয়। আর্য এবং অনার্যদের মধ্যে কঠোর জাতি বিচার সত্ত্বেও বর্ণবিভেদের প্রাচীর কতকাংশে তারা অপসারিত করেছিল, এবং তারই ফলে একাধিক বহিরাগত জাতি তাদের অদ্ভুত আচার ব্যবহার এবং পোশাক পরিচ্ছদ নিয়ে এদের মধ্যে ঢুকে পড়েছিল। পরিচ্ছদে এদের শালীনতা ছিল না, মৃতদেহের গলিত মাংস এরা আহার করত। তথাপি প্রথমাবস্থায় খানিকটা বাহ্য ভব্যতা বজায় ছিল, কিন্তু কয়েক বৎসরের মধ্যেই এদের গোঁড়ামি, কুসংস্কার, নরবলি প্রথা, গোষ্ঠীগত কদাচার
সবই ধীরে ধীরে এসে মূল সমাজে প্রবেশ করলো। প্রথম দিকে খানিকটা প্রচ্ছন্ন থাকলেও পরে ওইসব দোষী অত্যন্ত প্রবল হলো, প্রকট হয়ে উঠল। তাতে সমগ্র জাতি নিচু হয়ে গেল। অসবর্ণ বিবাহের মধ্য দিয়ে উচ্চ এবং নিম্ন বর্ণের মধ্যে রক্তের সংমিশ্রণ ঘটল এবং জাতি হীনবীর্য হয়ে গেল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার কথামৃত। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কোন সময়ে তাকে ডাকবো? যে কোনো সময় ডাকতে পারি, যে কোনো সময়ই ডাকতে পারি। সন্তান যখন তার মাকে ডাকে তখন কি সে সময় ধরে ডাকে? কিন্তু ঠাকুর যেটা বলছেন সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। সন্ধ্যার সময় সব কাজ ফেলে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। বাইরের জগতে আমরা যারা সংসারী মানুষ, আমাদের বাইরের জগতে নানান রকমের কাজ করতে হয়। দিনের বেলাটা সেই কাজ করবার সময়। আমার মনে পড়ে যাচ্ছে রবীন্দ্রনাথের একটি চিঠিতে, রবীন্দ্রনাথ বিদেশে যাবেন, জাহাজের ডেকে বসে আছেন, রাত্রির হয়েছে। তো বলছেন দিনের বেলাটা হচ্ছে কাজের, দিনের বেলাটা হচ্ছে মানুষের, আর রাত্রিবেলাটা হচ্ছে দেবতাদের। বলছেন এই যে আমি ডেকে বসে রয়েছি, মাথার উপরে কালো আকাশ, এইখান দিয়ে দেবতারা চলাচল করেন, কিন্তু তার মনে হচ্ছে যে জাহাজে রাত্রির বেলা কাজ হচ্ছে, মাস্তুলে বা উপরে সমস্ত নানা জায়গায় টুকটাক করে আলো জ্বলছে, আলো জ্বেলে কাজ করা হচ্ছে। বলছেন আকাশটাকে যেন ফুটো করে দিচ্ছে, এরকম এটা মনে হচ্ছে তার। তো সেই কথাটা আমার মনে পড়ে গেল। ঠাকুরও বলছেন যে সমস্ত দিনটা কাজের দিন, সমস্ত দিনটা নিজের মতন করে যা সংসারের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি আছে সেইগুলো করো, তারপর সব কাজ শেষ করে সমাপন করে সন্ধেবেলা তাকে ডাকো, ডেকে বলো এইবারে তোমার সময়, এইবারে আমি তোমার কাছে যাব। অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে। সবই দেখা যাচ্ছিল। কেমন করলে? মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নামাজটি পড়বে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় সন্ধিটি হয়ে এলো, দিনের কাজ শেষ হলো। আমাদের অবশ্য দিনের কাজ সন্ধেবেলা শেষ হয় না, কিন্তু অনেক মানুষের হয়তো এখনো নিশ্চয়ই হয়। আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে যে জীবনের কথা ভেবে এই সমস্ত কথাগুলো বলছেন, সারাদিনের পর আপিস ছুটি হয়ে গেল, যারা গ্রামে চাষিবাসী মানুষ সারাদিন খেতে কাজকর্ম করে তারপর সন্ধেবেলা ঘরে ফিরে এলো, এই যে সারাদিনটির পরে আমার অবসর, সেই সময়টা আমি তাকে ডাকবো। তো মুখুজ্জি জিজ্ঞেস করছে জপ করা ভালো? বলছেন হ্যাঁ, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপরে দর্শন। নির্জনে গোপনে কেন? যেখানে মানুষ নেই, যেখানে আর পাঁচটা ঝঞ্ঝাট ঝামেলা নেই, তো সেখানে অমুকে সেইটা করছে, তমুকে সেইটা করছে, মন বিক্ষিপ্ত হবার কোনো সম্ভাবনা নেই। মনকে নিবিষ্ট করা যায় ওই যদি আমি নির্জনে চলে যেতে পারি। তা না হলে বাইরের জগৎ এমনি এমনি আমরা জানি তো, খুব মন দিয়ে যদি কোনো কাজ করতে হয় তাহলে একটু অ্যাক্টেরে হয়ে যেতে হয়। তাহলে একটু লেখকেরা অনেক সময় ঘরের দরজা টরজা বন্ধ করে লিখতে বসেন, যিনি ছবি আঁকেন তিনি ঘরের দরজা টরজা বন্ধ করে একেবারে, বা কোথাও চলে গেলেন, সেখানে গিয়ে তার কাজ নিবিষ্ট হয়ে করতে পারলেন। নিবিষ্ট হতে হবে, নিবিষ্ট হওয়াটা খুব দরকার। নিবিষ্ট হয়ে তার নাম করো। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুরের কথা বলছি, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম ঠাকুরের কথা বলবার জন্য। আমি আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত, জীবনের সহজ পাঠ। জীবনের সহজ পাঠই বটে, অন্তত কথামৃত
থেকে পড়তে পড়তে তো আমার কেবলই মনে হয় এর চেয়ে সহজ করে জীবনের কথা বলা, গভীর জীবনের কথা বলা, বাইরের জীবন নয়, উতরল যে জীবন, এই যে নানান রকম জীবন, নানান রকমের আলো বিচ্ছুরিত হয়ে উঠছে, তার ভেতরের যে গভীর জীবন, সেই জীবনের কথা বলবার সবচেয়ে সহজ বই হচ্ছে আমাদের এই কথামৃত, তাই না? তো ঠাকুর কি বলছেন? বলছেন জপ থেকে ঈশ্বর লাভ হয়, নির্জনে গোপনে তার নাম করে যাও, তারপরে দর্শন হবে। যেমন উপমার তো সম্রাট আমাদের ঠাকুর। জলের ভেতরে ডুবোনো বাহাদুরি কাঠ আছে, তীরেতে শেকল দিয়ে বাঁধা। তো তুমি সেই কাঠটাকে স্পর্শ করতে চাও, কিভাবে করবে? সে কাঠ তো আছে জলের নিচে, তাকে তো দেখা যাচ্ছে না। ওই শিকলটিকে ধরো, শিকলটিকে ধরে একটা 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 পাক ধরে 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 গেলে শেষ পর্যন্ত তুমি ওই বাহাদুরি কাঠটাকে স্পর্শ করতে পারবে। এই যে শিকল ধরে যাওয়া, এইটি হচ্ছে জপ করা। তুমি জপ করতে 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 যাও, এক সময় তুমি দর্শন পাবে। আর একটা খুব দামি কথা বলছেন, বলছেন পুজোর চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। তাহলে পুজোর চেয়ে জপ বড়। পুজোর মধ্যে একটা বাইরের দেখানো আছে, একটা আড়ম্বর আছে, তার মধ্যে একটা আয়োজন আছে। না, পুজোর দরকার আছে, নিশ্চয়ই পুজোর দরকার আছে, কিন্তু সেই পুজোর দরকার হয়তো অনেকটাই লোকশিক্ষার জন্য, অনেক মানুষকে টেনে আনবার জন্য। এই যে সামনে দুর্গাপুজো এসে গেল, দুর্গাপুজো, কালী পুজো, মানে পুজো বলতে আমরা যেটা বুঝি সেইটা সামনে এসে গেল। তার মধ্যে নানান রকমের আয়োজন আছে, তার মধ্যে নানান রকমের আচার আছে, তার মধ্যে নানান রকম নিয়ম বিধি ইত্যাদি ইত্যাদি আছে। আমি তো আমার দেশের বাড়িতে পুজো দেখি, সেই পুজোর নানান রকমের আচরণ বিধি আছে, তার সেগুলো দেখতে খুব চমৎকার লাগে, কিন্তু তার সবটা তো আমি জানিও না, দেখতে খুব ভালো লাগে। তো এই পুজোয় এই সমস্তগুলো আছে, বাইরের উপকরণ খুব বেশি আছে। কিন্তু জপ, ওই যে বললাম, একেবারে নির্জনে চলে যাও, একেবারে বিজনে চলে যাও, তার নাম করো, তার নাম করতে থাকো, করতে 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 তোমার মন তার নামে পরিপূর্ণ হয়ে গেল। বাইরের আর যা কিছু ছিল, বাইরের যে ভাবনা চিন্তা, যা কিছু জাগতিক জীবনের যা কিছু কলুষ, সেই সমস্তগুলো আস্তে 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 সরে গেল। তখন তুমি তার কাছে ওই শেকল ধরে ধরে বাহাদুরি কাঠের কাছে যেতে পারছো এক এক করে। জপের চেয়ে ধ্যান বড়। জপ যখন করছি তখন তো তার নাম করছি, মুখে তার নাম করছি। আর ধ্যান, ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু। ধ্যান, ধ্যান কাকে বলে আমরা মোটের উপর সবাই জানি। জপে তার নাম করতে হয়, ধ্যানে তাও করতে হয় না। ধ্যানে শুধু নিজেকে ডুবিয়ে দাও। এই যে সচ্চিদানন্দ সাগর, অনন্ত যে সাগর, কুল নাই, সীমা নাই, সেই যে সচ্চিদানন্দ সাগর, সেই সচ্চিদানন্দ সাগরে নিজেকে ডুবিয়ে দাও। এই ধ্যান, ধ্যানের চেয়ে আবার ভাব বড়। মনের মধ্যে ভাব জেগে উঠল, সেই ভাব থেকে মহাভাব। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। ভালোবাসাই তো, এটা শরণাগত অনুষ্ঠানে বারবার করেই বলা হয়েছে হয়তো, যে শেষ পর্যন্ত কিন্তু ভালোবাসা। মানে আপনি ভক্তি বলুন, ভক্তি তো আসলে ভালোবাসা। ভক্তি মানে হচ্ছে নিজেকে সমর্পণ করে দেওয়া, তো ভালোবাসা তো নিজেকে সমর্পণই করে দেয়। আমি সত্যিকারের ভালোবাসার কথা বলছি, সে তো নিজেকে সমর্পণ করে দেয়। ভক্তি আসে বিশ্বাস থেকে, সে বিশ্বাস, ভালোবাসা তো বিশ্বাসই তৈরি করে দেয়। ভালোবাসার মানুষকে বিশ্বাস করা, সেইখান থেকেই তো ভালোবাসা তৈরি হয়ে ওঠে, বা ভালোবাসা তৈরি হলে সেই বিশ্বাস তৈরি হয়ে ওঠে।
তো তার উপর ভালোবাসা যদি আসে, তার নাম হচ্ছে রাগ ও ভক্তি। বৈধি ভক্তি হচ্ছে আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ। বৈধি ভক্তি, বিধি নির্দিষ্ট যে ভক্তি, সেটা এলো তারপর চলে গেল। কিন্তু রাগ ও ভক্তি, রাগ মানে ভালোবাসা, ভালোবাসার থেকে যে ভক্তি, সেই ভক্তি হচ্ছে স্বয়ম্ভু লিঙ্গের মতো। আহা হা, কি উপমা! স্বয়ম্ভু লিঙ্গ আপনারা জানেন যে কেউ তৈরি করেনি, সেই শিবলিঙ্গ মাটি ফুঁড়ে আপনা থেকে উঠে এসেছে। এরকম বাইরে দূরেতে এরকম অনেক স্বয়ম্ভু লিঙ্গের কথা আমরা বলেছি। তো স্বয়ম্ভু লিঙ্গের মতন ভেতর থেকে আপনা থেকে উঠে এসেছে। তার জড়, তার উৎস কোথাও খুঁজে পাওয়া যায় না। স্বয়ম্ভু লিঙ্গের জড় কাশী পর্যন্ত। রাগ ও ভক্তি অবতার আর তার সাঙ্গপাঙ্গের হয়। যারা সত্যিকারের অবতার, তাদের ওই স্বয়ম্ভু লিঙ্গের মতন যে ভালোবাসা, সেই ভালোবাসা তৈরি হয়। শেষ করলাম আজকের কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন আরতি চ্যাটার্জি, উইন্ডমেয়ার থেকে। উইন্ডমেয়ারটা কোথায় আমি বুঝতে পারিনি, আমি চিনি না সেই জায়গাটা, কিন্তু উইন্ডমেয়ার, তারপরে কিছু নাম্বার দেওয়া রয়েছে। আমার ধারণা সেটা ঠিকানা। ঠিকানা তো পড়বো না শরণাগত অনুষ্ঠানে, তো পড়ে শোনাই চিঠি। সৌমিত্রবাবু, আপনাকে শতকোটি প্রণাম জানাই। এই রে, প্রণাম কেন? আপনি আমাদের মনের কতখানি জায়গা দখল করে বসে আছেন আপনি নিজেও জানেন না। আপনার সকালে নমস্কার বলা, শুভ সকাল বলা, আর পুরাণ চিরন্তন পাঠ এবং স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কথামৃত পাঠ, চিঠি পড়া এবং বাইরে দূরে আপনার আবৃত্তি পাঠ, সমস্ত অনুষ্ঠান এক অপরিসীম, মুখে বলার মতো নয়। আপনার কণ্ঠে 92.7 বিগ এফএম শরণাগত অনুষ্ঠান শুনে আমাদের সকাল শুরু হয়। কি বলবো, এইরকম করে লিখলে আমার বড় লজ্জা করে। না, কিন্তু সত্যি সত্যি আপনাদের তো ভালো লাগছে, মানে আপনার অন্তত ভালো লাগছে, এবং সেই ভালো লাগাটা আপনি জানিয়েছেন। এই ভালো লাগার টুকু আমি মাথা পেতে নিলাম। আর আপনি আমার চিঠি একদম পড়েন না। আমার লেখনীয় তো ভালো নয়, আর পুরী চলে গেলে আপনার অনুষ্ঠান শুনতে পাই না, খুব খারাপ লাগে। যদি কোনোভাবে শোনা যায় তো ভালো হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার অন্তে, আরতি চ্যাটার্জি, উইন্ডমেয়ার। চিঠি পড়া নিয়ে আমার যা কথা সে তো বহুবার বলেছি। আসলে এত চিঠি আসে না, তার ভেতর থেকে যারা খুব নিয়মিত চিঠি লেখেন, ওই নিয়মিত চিঠি লেখার কারণেই কিন্তু তাদের চিঠি একটা আধটা পড়া হয়ে যায় বা পড়া হয় এরকম করে। আর আপনি মাঝে মাঝে পুরী চলে যান, তাহলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি শরণাগত সৌমিত্র পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ওখানে প্রত্যেকদিন সকালবেলা এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে সেটা রেকর্ড করে শরণাগত সৌমিত্র পরিবারের কেউ না কেউ ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ফলে ওটা যে কোনো সময়ই শোনা যেতে পারে। আমার সত্যি খুব সংকোচ হয় যে এরকম গভীর নিষ্ঠার সঙ্গে, আমি নিষ্ঠা শব্দটাই ব্যবহার করতে চাই, আমার এইসব কথাগুলোই গানগুলো বাদ দিয়ে দেওয়া হয়, সেইগুলো শোনানো হয় এবং হোয়াটসঅ্যাপে চলে যায়। আমার খুব কিরকম একটা আড়ষ্টই লাগে সত্যি কথা বলতে। কি যা হাওয়ায় মিলিয়ে যাওয়ার কথা তাকে আপনারা রেখে দেন। আপনি শরণাগত সৌমিত্র পরিবারের সদস্য হয়ে গেলে পুরীতে গিয়েও শুনতে পারবেন। আপনি যদি আমাকে আপনার নাম্বার এবং আপনার নাম দিয়ে দেন আলাদা করে, যে আপনি ওই পরিবারের সদস্য হতে চান, তাহলে আমি আপনার সেই নাম্বার ওদের কাছে পাঠিয়ে দেব। তাহলে এইবার বাইরে দূরে বৈষ্ণোদেবীর মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বৈষ্ণোদেবীর মন্দির, যা বলছিলাম আপনাদের, বৈষ্ণোদেবী মন্দিরের কাহিনী নানান ভাবে বলা হয়েছে, নানান কাহিনী আছে তার মধ্যে। এবং
বলা হচ্ছে যে এই পাণ্ডবেরা এই মন্দির প্রথমে তৈরি করেছিলেন এবং মন্দিরের দিকে মুখ করে 5টা পাথর রাখা রয়েছে, এইগুলোকে পঞ্চ পাণ্ডব হিসেবে কল্পনা করা হয়। তো সেসব তো বলা হয়েছে। এইবারে যে কথাটা বলবার সেটা হচ্ছে বৈষ্ণোদেবীতে আপনি কেমন করে যাবেন। নানান ভাবে যাওয়া যেতে পারে, এরোপ্লেনে করে যাওয়া যেতে পারে। যদি এরোপ্লেনে করে যান তাহলে আপনাকে জম্মু এয়ারপোর্টে নামতে হবে। জম্মু এয়ারপোর্ট থেকে আপনি কাটরা চলে যাবেন। কাটরা জম্মু থেকে মোটামুটি 50 কিলোমিটারের মতো দূরে। কাটরা থেকে আবার ওই 13 কিলোমিটার পথ, সেটা আপনি নানানভাবে যেতে পারেন। হেঁটে যেতে পারেন, রাস্তা আছে, একেবারে পরিষ্কার রাস্তা, সেই রাস্তার কথা বলবো আপনাদের। তার বাইরে আরো নানান রকম সব যানবাহন আছে, এমনকি হেলিকপ্টার পর্যন্ত আছে। যদি ট্রেনে যান তাহলে এই কাটরার সবচেয়ে কাছাকাছি স্টেশন হচ্ছে উধমপুর। উধমপুরে নামলেন, আর যদি মানে কাটরায় যে কোনো ভাবে হোক পৌঁছলেন। কাটরা থেকে বৈষ্ণব দেবী যেতে গেলে আপনাকে 13 কিলোমিটার পাহাড়ি রাস্তা পায়ে হেঁটে পার হতে হবে। যারা সেটা পারবেন না তাদের জন্য ছোট ঘোড়া আছে, দোলা আছে, লম্বা লাঠি, সেই লম্বা লাঠির দুপ্রান্ত লোকে ধরে রয়েছে, দুটো করে লাঠিও পালকির মতো আর কি, কিন্তু ঢাকা নয়। আর সেখানে একটা চেয়ার দেওয়া রয়েছে, গদি টদি দেওয়া রয়েছে। আপনি তার উপর বসলেন, বেশ হেলান দিয়ে আরাম করে বসলেন, পায়ের উপর পা তুলে। 4 জন লোক ওই লম্বা লাঠির 4টে প্রান্ত ধরে আপনাকে বয়ে নিয়ে ওপরে নিয়ে চলে যাবে। কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। একেবারে সীমান্তবর্তী এলাকা তো, সেই জন্য নানান সময়ে কিন্তু আপনার সিকিউরিটি চেক হতে পারে। তার কাগজপত্র, আপনি একটা কার্ড পাবেন, সেই কার্ড এগুলো কিন্তু সঙ্গে রাখবেন, এগুলো হারিয়ে ফেলবেন না। ওখানকার পাহাড়ে, বিশেষ করে যাত্রাপথের একটা জায়গায় পাহাড়ে মাঝে মধ্যে ধস নামতে পারে। ওখানে লেখা আছে যে পাথর গড়িয়ে পড়তে পারে, ধস নামতে পারে। সেই সমস্ত জায়গাগুলো একটু সতর্ক থাকবেন। সেই সমস্ত জায়গাটা তাড়াতাড়ি পেরিয়ে যাওয়াই ভালো। বিশ্রাম নেবার জন্য বসবেন এরকমটা করবেন না। এমনি বিশ্রাম নেবার জন্য জায়গা রয়েছে, সেটা নিয়ে ভাববেন না। সিগারেটটা খাবেন না, সিগারেট খাবেন না। তার কারণ পাহাড়ি পথে যেতে যেতে একেবারেই সিগারেট খাওয়া উচিত নয়। আপনি তো, আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক ছন্দ, এমনিতেই সিগারেট খাওয়া উচিত নয়, সেটা তো অন্য কথা। কিন্তু পাহাড়ি পথে যেতে গেলে তো নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত হয়, এইরকম তো হয়। তার মধ্যে সিগারেটটা একেবারে বিষের চেয়েও বিষ। কিন্তু সেটার জন্যও নয়, এমনিতেই নিয়ম হচ্ছে যে সিগারেট খাবেন না বা তামাকের কোনো জিনিস খাবেন না। রাস্তার মধ্যে থুতু ফেললেন কি তাস খেলতে বসে গেলেন, এরকমটা করবেন না। মানে এটা তো একটা পবিত্র পথ, পবিত্র জায়গা, সেই জায়গাটাকে কোনোভাবে অপবিত্র করবেন না, এইটা একটু দয়া করে দেখবেন। বলা বাহুল্য, মদ্যপান তো একেবারে করবেন না, যে কোনো রকমের নেশা কিছুতেই করবেন না। এগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি। হ্যাঁ, এই পথে সম্পূর্ণ বেআইনি। পথে যেতে যেতে খুব আনন্দের নানান উপকরণ পাবেন। এমনিতে বাইরের যে দৃশ্য, পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছেন আপনি, সেই যাওয়াটা একদম খুব সুন্দর রাস্তা ধরে যাওয়া, কিন্তু দুপাশে পাহাড়, তার খাদ নেমে গেছে, সেই সমস্ত তো দেখতে পাচ্ছেন। সুন্দরকে দেখার নেশা আপনি করতে পারেন, কিন্তু তার বাইরে মানুষের তৈরি কোনো নেশাদ্রব্য গ্রহণ করবেন না। আচ্ছা, এইবারে বলি আপনাদের, আপনি তো জম্মু পৌঁছলেন, সে ট্রেনে করে হোক, প্লেনে করে হোক, যে কোনো ভাবেই হোক। জম্মুর বাস স্ট্যান্ড থেকে আপনি বাসে করে কাটরা যেতে পারেন। প্রচুর বাস আছে, প্রচুর বাস আছে। কাটরা যাবার বাস। একটু গান শুনি, গানের পর আবার কাটরা যাবার কথা বলবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আপনাদের কাটরা যাবার প্রচুর বাস আছে জম্মু থেকে, কিন্তু আপনি এরকম ভাববেন না যে প্রচুর বাস আছে, ঘন ঘন বাস ছাড়ে,
কাজে কাজে বেশ ফাঁকায় বসে আরামে চলে যাব, না, বেশ ভিড় থাকে, বেশ ভিড় থাকে। মানে আসলে প্রচুর মানুষ বৈষ্ণোদেবী মন্দির দর্শন করবার জন্য তো যান। তো কাটরা গিয়ে পৌঁছলেন, ওখানে প্রচুর হোটেল আছে, তার কারণ সমস্ত মানুষ তো জম্মু থেকে কাটরা আসেন। কাটরা থেকে সাধারণভাবে ভোরবেলা, মানে ভোর বললেও ঠিক বোঝায় না, প্রায় শেষ রাত্রিরে যাত্রা শুরু করেন। ফলত ওখানে রাত কাটাবার জন্য প্রচুর হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে। সেই হোটেলে রাত্রিটা কাটালেন, একটু ঘুরে টুরে দেখলেন কাটরা। কাটরা এমনি শহর, প্রচুর দোকানপাট ইত্যাদি ইত্যাদি আছে। দুটো জিনিস আপনাকে কিনে নিতে হবে, সেটা আপনি কাটরা বাজার থেকেও কিনতে পারেন, বা আর একটা জায়গার কথা বলবো সেখান থেকেও কিনে নিতে পারেন। একটা হচ্ছে লাঠি, একটা লাঠি নিয়ে নেবেন। সেই লাঠিটা নিয়ে আপনি বৈষ্ণোদেবীতে গেলেন, আবার ফিরে এলেন, ফিরে এসে যদি ফেরত দেন তাহলে আপনি খানিকটা টাকা ফেরত পেয়ে যাবেন। আর স্মৃতিচিহ্ন হিসেবে যদি লাঠিটা রেখে দিতে চান তাহলে তো ভালো, নিয়ে চলে এলেন। আর জুতো, পাহাড়ি রাস্তায় চলতে গেলে, যদি আমি আবারও বলছি যে পাহাড়ি রাস্তা মানে একেবারে বাঁধানো রাস্তা, এবড়ো খেবড়ো এরকম কিছু নয়, খুবই সুন্দর করে তৈরি করা রাস্তা, একটু বেশি রকম সুন্দর করে। কিন্তু জুতো একটা পরে যাওয়া উচিত। মানে যদি হাঁটা পথে আপনি বৈষ্ণোদেবীর মন্দিরে যেতে চান, হাঁটা পথে যাওয়াটাই ভালো। হাঁটা পথের যে মজাটা, সেই মজাটা হেলিকপ্টারে চড়ে গেলে হবে না। হ্যাঁ, দোলায় বা ঘোড়ায় চড়ে গেলেও আপনি দুপাশটা দেখতে দেখতে যেতে পারবেন। তো দেখবেন বহু মানুষ আপনার সঙ্গে সঙ্গে হেঁটে চলেছেন, আর সবাই মিলে চিৎকার করছেন, জয় মাতা দি, জয় মাতা দি। এই বৈষ্ণোদেবীতে যাবার জন্য আপনাকে কিন্তু কতকগুলো সরকারি কাজকর্ম করতে হবে। সেই সরকারি কাজকর্মগুলো কি সেটা আজকে থাক, আজকে শেষ করি শরণাগত, পরের দিন বলবো সরকারি কাজকর্মগুলো কি। তাহলে এবারে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার, এক তো শরণাগত সৌমিত্র পরিবারে চিঠি দিতে পারেন, আর আরেকটা নাম্বার হচ্ছে 9123615431। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG, কেমন? এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। সব লেখা লুপ্ত হয়, বারংবার লিখিবার তরে নূতন কালের বর্ণে। জীর্ণতর অক্ষরে অক্ষরে কেন পট রেখেছিস পূর্ণ করি? হয়েছে সময় নবীনের তুলিকারে পথ ছেড়ে দিতে। হোক লয় সমাপ্তির রেখা দুর্গ, নবলেখা আসি দর্প ভরে, তার ভগ্নস্তূপ রাশি বিকীর্ণ করিয়া দূরান্তরে উন্মুক্ত করুক পথ। স্থাবরের সীমা করি জয়, নবীনের রথযাত্রা লাগি। অজ্ঞাতের পরিচয় অনভিজ্ঞ নিক জিনে, কালের মন্দিরে পূজা ঘরে যুগ বিজয়ার দিনে পূজার্চনা সাঙ্গ হলে পরে যায় প্রতিমার দিন। ধুলা তারে ডাক দিয়ে কয়, ফিরে ফিরে মোর মাঝে ক্ষয়ে ক্ষয়ে হবির অক্ষয়। তোর মাটি দিয়ে শিল্পী বিরচিবে নূতন প্রতিমা, প্রকাশিবে অসীমের নব নব অন্তহীন সীমা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার আপনাদের সবাই।